প্রিয় দর্শক বন্ধু, আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। আজকে আপনাদের ঘুরিয়ে দেখাবো কলকাতার সবচেয়ে আকর্ষণীয় জৈন মন্দির, যা দেখে আপনিও অবাক হতে বাধ্য হবেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। এখানে যদি হাওড়া দিয়ে আসতে চান, হাওড়া স্টেশন থেকে খান্না বাজার যাবার যে কোনো বাসে উঠে খান্না বাজারে নেমে মিনিট কয়েক হেঁটে গেলেই পরেশনাথ মন্দিরের দর্শন পাবেন। বিধাননগর স্টেশন থেকে উল্টোডাঙ্গা দিয়েও অটোর মাধ্যমে আপনি এখানে আসতে পারবেন। আর মেট্রো দিয়ে আসতে হলে আপনাদের শোভাবাজার মেট্রো স্টেশনে নামতে হবে। সেখান থেকে অটো করে কয়েক মিনিটের পথ অতিক্রম করলেই পৌঁছে যাবেন পরেশনাথ মন্দিরে। রাস্তা দিয়ে সামনের দিকে এগোলে পাশাপাশি দুটি মন্দির চোখে পড়বে, যে দুটি মন্দিরের বাইরের একদিকের সম্পূর্ণ দেয়াল জুড়ে দেখতে পাবেন অপূর্ব সব শিল্পকর্ম। দেওয়ালের এই অপূর্ব শিল্পকর্মের মধ্যে দিয়ে 23তম জৈন তীর্থঙ্কর পরেশনাথজিউয়ের জীবনী ফুটিয়ে তোলা হয়েছে। এই সমগ্র মন্দির চত্বর 4টি মূল মন্দিরে বিভক্ত। 4টি মন্দির হলো শীতলনাথজি মন্দির, দাদাবাড়ি মন্দির, মহাবীর স্বামী মন্দির ও চন্দ্রপ্রভুজি মন্দির। একে একে সবকটি মন্দির আপনাদের ঘুরিয়ে দেখাবো, তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। আমি প্রথমেই প্রবেশ করছি এই 4টি মন্দিরের মধ্যে সবচেয়ে আকর্ষণীয় মন্দির শীতলনাথজিউয়ের মন্দিরে। মন্দিরটিতে প্রবেশ করে আমি শুধুই অবাক হচ্ছিলাম। জানি না ক্যামেরাতে মন্দিরটির রূপ কতটা তুলে ধরতে পারছি, কিন্তু নিজের চোখে যা যা দেখছি তা ভাষায় প্রকাশ করা সত্যিই অসম্ভব। মন্দির চত্বরের প্রত্যেকটা জিনিস কতটা নিখুঁত ও শৈল্পিক চিন্তায় সাজানো তা এখানে এসে স্বচক্ষে না দেখলে উপলব্ধি করতে পারবেন না। সম্পূর্ণ মন্দিরের দেওয়াল থেকে শুরু করে পায়ে হাঁটা রাস্তার মধ্যেও যে অপূর্ব রঙিন পাথরের মতো জিনিসগুলি দেখতে পাচ্ছেন, এগুলি আসলেই কী দিয়ে তৈরি জানেন? বিভিন্ন রঙের ঘষা কাঁচ ও মার্বেল পাথর দিয়ে। মন্দিরটি দেখতে দেখতে এই মন্দির সম্বন্ধে কিছু তথ্য আপনাদের জানিয়ে দিই। প্রথমেই যার নামে এই মন্দিরের নামকরণ অর্থাৎ পরেশনাথজিউয়ের জীবনী সম্পর্কে সংক্ষেপে হলেও জানানো প্রয়োজন। বিভিন্ন জৈন ধর্মগ্রন্থ থেকে জানা যায় বৌদ্ধ ধর্মের চেয়েও পুরাতন ধর্ম জৈন ধর্মের 23তম তীর্থঙ্কর পার্শ্বনাথ বা পরেশনাথ ছিলেন কাশীর যুবরাজ। মহাবীরের জন্মের 250 বছর আগে পার্শ্বনাথের আবির্ভাব বলে শোনা যায়। আর অযোধ্যার এক রাজকন্যার সঙ্গে পার্শ্বনাথের বিবাহ হলেও মাত্র 30 বছর বয়সে তিনি সংসার ধর্ম ত্যাগ করে তপস্যায় মনোনিবেশ করেন। 84 দিন ধরে তপস্যা করে তার সাধনা পূর্ণ হয়। এরপর 70 বছর ধরে তিনি উত্তর ভারতের বিভিন্ন স্থানে ভ্রমণ করতে থাকেন। 100 বছর বয়সে ঝাড়খণ্ডের পরেশনাথ নামক একটি পাহাড়ে তিনি দেহত্যাগ করেন বলে শোনা যায়। মন্দিরটির গেট দিয়ে ঢুকে ডান দিকেই দেখতে পাবেন একটি বিশাল জলাশয়, যেই জলাশয়ে রয়েছে বিভিন্ন ধরনের মাছ। অনেক ভক্তরা মনে করেন এই মাছগুলিকে কিছু পয়সার বিনিময়ে খাওয়ালে তাদের মনস্কামনা পূর্ণ হয়। এই সেই বিশাল জলাশয়। এবার এই মন্দিরের প্রতিষ্ঠাতা রায়বদ্রী দাস সম্বন্ধে কিছু তথ্য বলে রাখি। শোনা যায় সুদূর উত্তরপ্রদেশের লখনৌ থেকে 1853 সালে তিনি কলকাতায় আসেন এবং এখানে এসে নিজ ক্ষেত্রে দ্রুত প্রসার লাভ করেন। বদ্রীদাসের এই দ্রুত প্রসার লাভের ঘটনা সেই সময়ের ব্রিটিশ শাসকদের নজরে আসে। এরপর থেকেই তিনি আরও প্রতিপত্তির মালিক হন। ব্রিটিশরা বদ্রীদাসকে রায়বাহাদুর উপাধিও প্রদান করেন। এইসব অর্থ দিয়েই 1867 সালে শীতলনাথজিকে উৎসর্গ করে তিনি এই অপূর্ব মন্দিরের নির্মাণ করেছিলেন। এখন আপনারা যার মূর্তিটি দেখতে পাচ্ছেন, ইনিই হলেন রায়বদ্রীদাস বাহাদুর। তিনি করজোড়ে প্রণাম জানাচ্ছেন সম্মুখের মন্দিরের গর্ভগৃহে থাকা শীতলনাথজিকে। সারা মন্দিরের দেওয়াল জুড়ে কাঁচ ও পাথরের কাজ দেখলে তো চোখ জুড়িয়ে যায়। আর মন্দিরের ভেতরে যে কাঁচের কাজ রয়েছে তা এতটাই অপূর্ব যে তখন এই কাজগুলি আর কিছু মনেই হয় না। তবে ভেতরে ভিডিওগ্রাফি নিষিদ্ধ থাকায় ভেতরটা আপনাদের ঘুরিয়ে দেখাতে পারলাম না। কাঁচ ও পাথরের তৈরি এই রকম অপরূপ সুন্দর মন্দিরটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।
আর এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে আর এই রকম ভিডিও আরও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। শীতলনাথজির মন্দির থেকে বেরিয়ে মন্দিরের গা বরাবর বাম দিকের রাস্তা ধরে কিছুটা এগোলেই যে মন্দিরটি চোখে পড়বে সেটি হলো দাদাওয়াড়ি মন্দির। এই মন্দিরটির প্রবেশদ্বারও অপূর্ব শিল্পকলায় সুসজ্জিত। চলুন এবার মন্দিরের প্রবেশদ্বার পেরিয়ে ভেতরে প্রবেশ করা যাক। আর হ্যাঁ, মন্দিরের প্রবেশের আগে মন্দিরটি কোন সময় খোলা থাকে সেই সময়সূচিও আপনাদের একটু দেখিয়ে দিই। এবার চলুন ভেতরে প্রবেশ করি। মন্দিরের ভেতরে প্রবেশ করে আপনার এক মুহূর্তের জন্য মনে হতে পারে যে পাঞ্জাব বা রাজস্থানের কোনো বড় গুরুদুয়ারায় আপনারা ঢুকে পড়েছেন। মন্দিরটিকে মাঝে রেখে দুই ধারের লম্বা ঘরের সারি দেখতে কিন্তু সত্যি অপূর্ব লাগছে। তবে ভক্তদের কাছে এই মন্দিরটির মূল আকর্ষণ হলো মন্দিরের গর্ভগৃহে থাকা জৈন আচার্য জিনদত্ত কুশলছড়ির পদচিহ্ন। কিন্তু আমি যে সময় গিয়েছিলাম সেই সময় জৈন ধর্মাবলম্বীদের কোনো একটি উৎসব হওয়ায় আমি ভেতরে প্রবেশ করতে পারিনি। তার জন্য আপনাদের কাছে আমি দুঃখিত। এই মন্দির চত্বর ঘুরতে ঘুরতেও এই মন্দিরে একটি বড় জলাশয় আমার চোখে পড়ল। এই দাদাওয়াড়ি মন্দির দর্শন সম্পূর্ণ করে আমরা এবার যাব পরবর্তী গন্তব্য মহাবীর স্বামী মন্দিরে। এই দাদাওয়াড়ি মন্দির ও মহাবীর স্বামী মন্দির একদম পাশাপাশি হওয়ায় এই দাদাওয়াড়ি মন্দিরেরই ভেতরের একটি রাস্তা অনুসরণ করে চলে আসুন মহাবীর স্বামী মন্দিরে। এই মহাবীর হলেন জৈন ধর্মের সর্বশেষ বা 24তম জৈন তীর্থঙ্কর। মহাবীর 580 খ্রিস্টপূর্বাব্দে বৈশালীনগরের নিকট কুন্দপুর নামক একটি স্থানে জন্মগ্রহণ করেছিলেন বলে বিভিন্ন গ্রন্থে বর্ণিত আছে। মহাবীরের সম্পূর্ণ নাম হল বর্ধমান মহাবীর। আর এই মন্দিরের গর্ভগৃহের ভিডিওগ্রাফিও নিষিদ্ধ বলে আপনাদের ভেতরটা ঘুরিয়ে দেখাতে পারলাম না। মহাবীর মন্দিরের পর আমাদের পরের গন্তব্য পরেশনাথ মন্দিরের শেষ মন্দির চন্দ্রপ্রভুজির মন্দির। আর এই মন্দিরটি শীতলনাথজির মন্দিরের একদম পাশে অবস্থিত। মন্দিরে প্রবেশ করে মন্দিরের ভেতরের প্রাকৃতিক সৌন্দর্য দেখে মন ভরে গেল। এত গাছের মাঝে শান্ত পরিবেশে বিভিন্ন পাখির সুমধুর আওয়াজ কলকাতা শহরে খুব একটা শোনা যায় না। এই চন্দ্রপ্রভুজির মন্দিরটি 1895 সালে গণেশলাল কাপড়চাঁদ জহর নামে এক ব্যক্তি নির্মাণ করেন। চন্দ্রপ্রভুজি হলেন জৈন ধর্মের 8ম তীর্থঙ্কর। এই চন্দ্রপ্রভুজির মন্দির থেকে শীতলনাথজির মন্দিরটি খুবই সুন্দর দেখতে লাগে। আপনারা যদি এই পরেশনাথ মন্দিরের দর্শনে আসেন তাহলে বিকেল 3টে নাগাদ চলে আসবেন, তাহলে সময় থাকতে থাকতে সব মন্দিরগুলি আপনারা ঘুরে দেখতে পারবেন।
তাহলে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। এই ভিডিওটি যদি ভালো লাগে আর এই রকম ভিডিও যদি আরও দেখতে আগ্রহী হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তাহলে আজ এই পর্যন্তই, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।